স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। ভোটের দিন ক্যাম্পাস ঘিরে থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে সেনাবাহিনী। আর নির্বাচনের প্রস্তুতি হিসেবে সব প্যানেলের ভিপি, জিএস, এজিএস পদপ্রার্থীর সাথে বৈঠক শেষে এসব কথা জানিয়েছে নির্বাচন কমিশন। বলেন, আচরণবিধি ভঙ্গ করলে ছাত্রত্ব বাতিল সহ কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে প্রার্থীদের। ভোটের দিন ও আগের দিন ক্যাম্পাসের মেট্রো স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ডাকসুর ভোটাধিকার নিশ্চিতে ভোট কেন্দ্র বাড়ানোর আহ্বান জানিয়েছেন সব প্যানেলের প্রার্থীরাই। আর এ সময় ডাকসু নির্বাচনের দিন মেট্রো রেল বন্ধ না করে টিএসসি স্টেশন থেকে কেবল ভোটারদের প্রবেশাধিকার চালু রাখার আহ্বান জানায় ছাত্রদল। আচরণবিধির বেশ কিছু নিয়ম অস্পষ্ট বলে মন্তব্য করে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিএনসিসির প্রায় 2 শতাধিক সদস্য 8টি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি, ভোটারদের যাতে নির্বিঘ্নে তারা ভোট প্রদান করতে পারে সেটি নিশ্চিত করবে। এর সাথে দ্বিতীয় স্তরের পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে উপস্থিত থাকবে। মেইন 7টি এন্ট্রি পয়েন্টে আর্মি তাদের অবস্থান নিয়ে থাকবেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে। দর্শক, ডাকসু নির্বাচনের বিষয়ে সবশেষ তথ্য জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জানাবেন, আজই তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে, তো সেই হিসেবে নির্বাচনী আচরণবিধি সবাই মেনে চলছে কিনা এবং কেমন দেখছেন ক্যাম্পাসের পরিবেশ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ নাফিসা আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যেখানে কিন্তু এরই মধ্যে আমেজ ছড়িয়েছে ডাকসু নির্বাচনের, এবং আজ সকাল 10টা থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তারা কিন্তু ভোটারদের কাছে গিয়ে গিয়ে ভোট চাইছেন এবং সেই সাথে কিন্তু নিজেদের ইশতেহার তুলে ধরছেন, এবং একই সাথে কিন্তু বাকি যে প্যানেলগুলো আছে তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের সাথে এখন আছেন ছাত্র দলের একজন প্রার্থী, কথা বলবো মেহেদির সাথে। মেহেদি, ছাত্র দলের আসলে এবার স্ট্র্যাটেজি কি প্রচারণা? ছাত্র দলের স্ট্র্যাটেজি হচ্ছে দীর্ঘ 17 বছর যে আমাদের সংগ্রাম, আমাদের যে আন্দোলন, গণতন্ত্রের পক্ষে যে আমাদের লড়াই, সেই লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তারা অবশ্যই জানে, বারবার মনে করে দেয়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যে ফ্যাসিবাদ ছিল সেই ফ্যাসিবাদ যেন আর ফিরতে না পারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণতান্ত্রিকভাবে যে ভোট হচ্ছে সেই ভোট যেন দেয়, সেই ভোটের পক্ষে উদ্বুদ্ধ করা, আমাদের যে কার্যক্রম সামনেও যে আমরা গণতন্ত্রের ধারক বাহক হব সেটা জানিয়ে দেওয়া, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাধর্মী শিক্ষা বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করব, এই বার্তা আমরা আসলে পৌঁছে দিব। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সমস্যা, আবাসন সংকট, খাদ্যের পুষ্টিমানের অভাব, এই সকল সংকট আমরা অবশ্যই নিরসন করব, এই প্রত্যাশা, এই প্রতিশ্রুতি। বিভিন্ন প্যানেল দেখে আমরা দল বেঁধে প্রচারণা চালাই। আপনার ভিপি একা, আপনি একা কেন? আসলে একা কেন ব্যাপারটা হচ্ছে, আমরা অফিসিয়াল যে প্রচারণা চালাবো একেবারে প্যানেলের পক্ষ থেকে, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা চিরন্তন আমাদের যে শহীদ রয়েছে সেই শহীদদের স্মরণে আমরা প্রচারণা করব। এখন পর্যন্ত আমি ভোট চাইনি, আমরা আগে সবার সাথে দোয়া চাচ্ছি, যখন অফিসিয়ালি আমরা প্যানেল সহ ভোট চাবো তখন থেকে হচ্ছে ভোট চাবো। এখন পর্যন্ত আমি ভোট চাইনি, সবার কাছে দোয়া চেয়েছি। যেমনটি শুনতে পাচ্ছেন, এবার কিন্তু তাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে এককভাবে ভোটারদের কাছে পৌঁছে যাওয়া। আমরা দেখেছি ছাত্র দলের ভিপি থেকে শুরু করে বাকি যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু একা একা ঘুরে বেড়াচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন তাদের কাছে নিজেদের অভিমত এবং ইশতেহার তুলে ধরছেন। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিন, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে শেষ হয়েছে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল আবেদন করার সময় শেষ দুপুর 2টায়। এর আগে সোমবার জাকসুর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ভিপি পদে লড়ছেন 20 জন আর জিএস পদে রয়েছেন 17 জন প্রার্থী। এ সময় 276টি মনোনয়নপত্রের মধ্যে 256টি বৈধ বলে ঘোষণা করে কমিশন। বাতিল হয় 20টি মনোনয়নপত্র। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 28 আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ 29 আগস্ট। ভোট গ্রহণ হবে 11 সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কোটা আন্দোলন, শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ এবং ডাকসু নির্বাচনের ভোটার তালিকা নিয়ে আবারও উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। আর কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে আলোচনার মধ্য দিয়ে এই সব সমস্যা সমাধানের পথে হাঁটার দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের। মতিউর মর্তুজার তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা ফেরাতে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে গত 2 সপ্তাহ ধরে অচলাবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কোটা আন্দোলনের মধ্যেই এবার শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সকল নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার আলটিমেটাম দিয়েছেন বিএনপিপন্থী শিক্ষকরা। নিয়োগ বন্ধ না করলে অনশনে বসার হুমকি দিয়েছেন তারা। আমাদের সন্তানরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পাসমার্ক পেলেই প্রাতিষ্ঠানিক সুবিধা হিসেবে যেন তারা ভর্তি হতে পারে। প্রশাসনের সমস্ত অর্গানকে আমরা অচল করে দেব আমাদের দাবি পূরণ না হলে। আমাদের সাথে কথা না বলে কোনো ধরনের বোর্ড করতে কোনো নিয়োগ দিতে যান, সকল নিয়োগ এই সময় বন্ধ ঘোষণা করা হবে। তারা এই লিখিত পরীক্ষার মাধ্যমে যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে বাতিল করে তাদের নিজস্ব যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়োগ দেওয়ার অপচেষ্টা তারা অব্যাহত রেখেছে। এদিকে রাকসু নির্বাচন নিয়ে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা সংশোধন সহ 5 দফা দাবি জানিয়েছে ছাত্রদল। ভোটার তালিকা সংশোধনে সম্মতি জানিয়েছে অন্য প্রার্থীরাও। আমরা বলেছিলাম যে ছবি সহকারে ভোটার তালিকা প্রকাশ করুন। আপনার লক্ষ্য করবেন যে মেয়েদের হলে ছেলেদেরকে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ক্যাম্পাস অস্থিতিশীল কৃত্রিমভাবে করার একটা পায়তারা চলছে। অদৃশ্য কোনো শক্তি যাতে আর কোনোভাবে এখানে প্রভাব না ফেলতে পারে। আর আমরা আশা রাখবো নির্বাচন কমিশনের কাছে যে আমাদের নির্বাচনটা যাতে স্বচ্ছতার সাথে হয়। তবে উপাচার্যের দাবি নিয়োগ কার্যক্রমে কোনো অনিয়ম হচ্ছে না। আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। কোনো দুর্নীতি হয়নি। তাদের অভিযোগের বিষয়টা আমরা অফিসিয়ালি ক্লারিফিকেশন দেব। একটা সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন যেটা সঙ্গত মনে করবে, আমার তাদের উপরে আস্থা আছে, তারা সেরকম একটা ব্যবস্থা নেবে। পোষ্য কোটা দাবির আন্দোলন প্রত্যাহার, নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা সহ অবাধ সুষ্ঠু রাকসু নির্বাচনের মাধ্যমে ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম ফিরবে বলে প্রত্যাশা শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দিনব্যাপী রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে উখিয়ার বেশ কয়েকটি ক্যাম্পে সহায়তা কার্যক্রম পরিদর্শন করেন বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিরা। সকালে পরিদর্শন করেন তারা। আর এই সময় রোহিঙ্গা সমস্যা সমাধানের আগ পর্যন্ত মানবিক সহায়তা চালু রাখার আহ্বান জানান অতিথিরা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন তারা। আর এই সম্মেলন একদিকে যেমন প্রত্যাবাসন আর অপরদিকে মানবিক সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সরকার। এর মধ্য দিয়ে শেষ হয়েছে রোহিঙ্গা সংকটের উত্তরণ নিয়ে 3 দিনের আন্তর্জাতিক অংশীজন সম্মেলন। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী মারুফা রহমান। তিনি আছেন কক্সবাজারে। যুক্ত হচ্ছি মারুফার সঙ্গে। মারুফা, জানাবেন 3 দিন ব্যাপী এই যে অংশীজন সংলাপ সেটা তো শেষ হলো, সেক্ষেত্রে অংশীজন সংলাপ থেকে কি কি সুপারিশ উঠে এসেছে আর এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মারুফা, জানতে চাচ্ছিলাম যে 3 দিন ব্যাপী যে অংশীজন সংলাপ সেটি তো শেষ হচ্ছে, সেক্ষেত্রে এই সংলাপ থেকে আসলে কি কি সুপারিশগুলো উঠে এসেছে এবং এই নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সংলাপে আসলে রোহিঙ্গা প্রতিনিধিরা যে সুপারিশগুলো করেছে সেটি হচ্ছে তাদের নিরাপদ প্রত্যাবাসন এবং তাদের যে খাদ্য সহায়তা কমে গেছে, আর্থিক সহায়তা কমে গেছে, সেই বিষয়গুলোর আশু সমাধান তারা চেয়েছে এবং ক্যাম্পের ভেতর নিরাপত্তা, আইন শৃঙ্খলা জড়িত যে বিষয়গুলো সেগুলো তারা তুলে ধরেছে এবং মিয়ানমার থেকে যে এখনো রোহিঙ্গারা আসার জন্য যারা পাইপলাইনে আছে সেই ইস্যুগুলো এসেছে। সব মিলিয়ে এখানে রোহিঙ্গা প্রতিনিধিরা ছাড়াও যারা অংশগ্রহণ করেছিলেন অংশীজনরা, এখানে রাজনৈতিক অংশীজনরা বক্তব্য রেখেছে। গতকালকে প্রধান উপদেষ্টা নিজে বক্তব্য রেখেছে। সেখানে প্রধান উপদেষ্টার দিক থেকে সুপারিশ ছিল এটি কেবলমাত্র বাংলাদেশের সংকট নয়, এটি একটি বৈশ্বিক সংকট এবং এইটির সমাধান করতে গেলে, স্থায়ী সমাধান করতে গেলে আসলে সারা বিশ্বকেই এগিয়ে আসতে হবে। তো এখানে সারা বিশ্বের যে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছিল তাদের সকলকেই এই বিষয়ে আওয়াজ তোলার আহ্বান তিনি জানিয়েছেন এবং একই সাথে বাংলাদেশের রাজনৈতিক অংশীজন যারা তারাও এই ইস্যুতে কথা বলেছেন এবং তাদের সুপারিশগুলো রেখেছেন কিভাবে এই সংকটকে মোকাবেলা করা যায় এবং কিভাবে আরও রোহিঙ্গা যেন না ঢুকতে পারে সেটিকে ঠেকানো যায় এবং নিরাপদ প্রত্যাবাসন কিভাবে নিশ্চিত করা যায়, আন্তর্জাতিক অঙ্গনে এই বিষয়টিকে নিয়ে আরও কিভাবে এই বিষয়কে গতি দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আলাপ হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে যারা সাংবাদিকরা এসেছিলেন তারাও প্রশ্ন করেছিলেন। কালকে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বলেছেন যে মিয়ানমার কর্তৃপক্ষ এবং আরাকান আর্মির সঙ্গেও আলাপ চলছে। তো সব মিলে জাতিসংঘের সাধারণ অধিবেশন
30 সেপ্টেম্বর আরও একটি বড় সম্মেলন হবে। সেখান থেকেই আসলে এই সুপারিশগুলোর ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হলো কিনা সেই বিষয়ে আসলে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তো আজকে আসলে ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে, এই প্রতিনিধি দলের ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল 3 দিনের এই সম্মেলন। মারুফা, ধন্যবাদ আপনাকে। মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় যৌথ বাহিনী দ্রুতই ব্যবস্থা নেবে, আর এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জের সুভাডা খাল পুনর্খনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানিয়েছেন। আরও বলেছেন, কেরানীগঞ্জের সুভাডা খাল দখলকারী ভূমিদস্যুদের শুধু উচ্ছেদ করলেই হবে না, বরং তাদের জেলখানায় পাঠাতে হবে। আইন ভাঙার পরিণাম দেখাতে না পারলে দখল চক্র আবার সক্রিয় হয়ে উঠবে বলেও জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দখল মুক্ত রাখতে খালপাড় ঢালাই করে দেয়া হবে। ভূমিদস্যুরা কিন্তু খালের অংশ দখল করে নিতে এবং কঠোর হতে দমন করতে হবে। আমাদের সশস্ত্র বাহিনীর লোকজন আছে, তাদের কোনো অবস্থায় তাদের ছাড় দেওয়া যাবে না, তাদের আইনের আওতায় আনতে হবে। কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টির উপর অধিক গুরুত্বারোপের জন্য বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। দুপুরে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। বলেন, তীব্র জনবল সংকট দূর করতে সরকার নতুন জনবলের অনুমোদন দিয়েছে। আরও ১৫০০ জনবলের চাহিদা পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেছেন, ৫ আগস্ট সারা দেশের জেলখানা থেকে প্রায় ২২০০ বন্দী পালিয়েছে, যার মধ্যে ৭০০ এখনও পলাতক। এদের মধ্যে ৯ জন জঙ্গি, বাকিরা যাবজ্জীবন বা অন্যান্য মামলার আসামি। তৃতীয় দিনের মতো নির্বাচন কমিশনে ঢাকা অঞ্চলের খসড়া সীমানা নির্ধারণের দাবি আপত্তি নিয়ে শুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সহ 4 নির্বাচন কমিশনারের উপস্থিতিতে সকালে এই শুনানি শুরু হয়। ঢাকা অঞ্চলের ২৭টি আসনের ৩ শতাধিক দাবি আপত্তি আবেদন রয়েছে, আর এর মধ্যে পক্ষে বিপক্ষে অনেক আবেদনই একই ধরনের। সেক্ষেত্রে তাদের পক্ষে একজন কথা বলতে পারবেন। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 14টি আসনের শুনানি শুরু হয়। এ সময় কমিশনের সামনে এসব আসনের সীমানা নিয়ে আপিলকারীরা যুক্তি তুলে ধরেন। বিকেলে ঢাকার 13টি আসনের খসড়া সীমানার ওপর আসা দাবি আপত্তি নিষ্পত্তিতে শুনানি হবে। আগামীকাল শেষ হবে সীমানা নিয়ে শুনানি, আর এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। দর্শক, নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী অন্তরা বিশ্বাস, সরাসরি যুক্ত হচ্ছে অন্তরার সঙ্গে। অন্তরা, সকাল থেকে শুরু হওয়া এই শুনানিতে এখন পর্যন্ত কোন কোন আসনের শুনানি শেষ হয়েছে এবং আজকে ইসির কার্যক্রম নিয়ে বিস্তারিত জানাবেন। আসলে আজকে সকাল থেকে ইসির কার্যক্রম শুরু হয়েছে এবং প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এবং সেই সঙ্গে যে 4 নির্বাচন কমিশনার তারা সকলেই আসলে রয়েছেন এই শুনানির অনুষ্ঠানে এবং সেই সঙ্গে রয়েছেন সচিব। মূলত এই 6 জন রয়েছেন শুনানির জায়গাটিতে এবং তারাই মূলত শুনছেন এবং তারাই পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। ছাড়াও আসলে তাদের সঙ্গে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা তারাও বিভিন্ন ধরনের নথিপত্র তারা আসলে পর্যালোচনা করছেন, তারাও আসলে রয়েছেন সেই নথিপত্র সংগ্রহের জন্য। আর সকাল থেকে আমরা যেটি দেখেছি যে ঢাকার যে সব মিলিয়ে 28টি আসনের যে শুনানি সেটি এবং বিভিন্ন পক্ষ থেকে বারবারই এখানে যেটি উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে যে সীমানা আসলে 2008 সালের আগে ছিল সেই সীমানায় অনেকেই আসলে ফিরে যেতে চান। কেউ কেউ আবার নতুন আসন এখানে করবার অর্থাৎ ঢাকাতে করবার যে দাবি সেটিও আসলে জানিয়েছেন। অর্থাৎ বিভিন্ন ধরনের দাবি রয়েছে এবং আপনি জানেন যে 3টি কাজের ভিত্তিতে 3টি বিষয়ের ভিত্তিতে আসলে এই সীমানা নির্ধারণ করা হয়ে থাকে। একটি হচ্ছে প্রশাসনিক, আরেকটি হচ্ছে জনসংখ্যা এবং আরেকটি হচ্ছে ভৌগোলিক অবস্থান। তো এই সকল কিছুর ভিত্তিতেই দেখা গেছে যে ঢাকা যে শহর বা ঢাকা যে জেলা এখানে জনসংখ্যা অন্য সকল জায়গা চাইতে বেশি, এই কারণে আসলে এখানে আসনের সংখ্যাও আসলে বেশি। তো এই যত আসন রয়েছে তত আসন থাকার পরেও এখানকার উন্নয়ন আসলে কতটা সাধিত হচ্ছে সেটি নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন। নির্বাচন কমিশনের সামনেও অনেক সাধারণ মানুষ আসলে তারা জড়ো হয়েছেন এবং তারা বলছেন যে আসন যদি বাড়ানো হয়
তাহলে হয়তোবা তাদের এলাকায় আলাদা করে এমপি থাকবেন এবং তাদের সমস্যার সমাধান করবেন। আবার অনেকে মনে করছেন আসন যতই বাড়ানো হোক না কেন, যারা আগে এমপি ছিলেন বা মন্ত্রী ছিলেন তারা আসলে কতটা কাজ করেছেন সেটি আসলে এখন দেখার বিষয়, বা সেটি নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন। সুতরাং আসনের পুনর্নির্ধারণের পক্ষে এবং বিপক্ষে যে যুক্তি তর্ক সেটি আসলে শুনানিতে উপস্থাপন করা হচ্ছে। তো পরবর্তীতে আসলে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নেয় সেটি আসলে সময়ই বলে দেবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। তোরা ধন্যবাদ আপনাকে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল বিভাগের রিভিউ আবেদনের শুনানি ফের আগামীকাল অনুষ্ঠিত হবে। আর এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই বিষয়ে শুনানি হয়। এ সময় আইনজীবীরা বলেন, গণতন্ত্র অবাধ ও সুষ্ঠু নির্বাচন ছাড়া অর্থহীন। সে নির্বাচন আয়োজনে অতীতের অন্তত 2টি নির্বাচনের সবচেয়ে বড় ভূমিকা রেখেছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার। আপিল বিভাগের শুনানিতে আইনজীবীরা বলেন, ফ্যাসিস্ট সরকারের ইচ্ছার বাস্তবায়ন করে বিচার বিভাগ। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের 13শ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন আপিল বিভাগ। ওই রায়ের পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও আবেদন করে জামাতে ইসলাম, সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। যে জাজমেন্টটা নোন অ্যাজ 13 অ্যামেন্ডমেন্ট জাজমেন্ট, এই জাজমেন্টের মাধ্যমে এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, এই দেশে একটা ফ্যাসিস্টিজম কায়েম করেছেন। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সবচাইতে বড় হাতিয়ার হলো নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার। যদি এটাকে বাতিল করে দেওয়া হয় তাহলে ফ্রি ফেয়ার ইলেকশন বাতিল হয়ে যায়। ফ্রি ফেয়ার ইলেকশন যদি বাতিল হয়ে যায় তাহলে ডেমোক্রেসিও বাতিল হয়ে যায়। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে 9ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ পর্যন্ত এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 24 জন। গণ অভ্যুত্থানের চোখ ক্ষতিগ্রস্ত হওয়া আহত রোগীর চিকিৎসার বর্ণনা তুলে ধরে সোমবার সাক্ষ্য দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের 2 জন চিকিৎসক। জানান 1000-এরও বেশি রোগীর চিকিৎসা করেছেন তারা, যাদের মধ্যে 1 চোখ হারিয়েছেন 493 জন আর 2 চোখ হারিয়েছেন 11 জন। এছাড়াও বাড্ডার মারুফ হত্যার বর্ণনা তুলে সাক্ষ্য দেন 1 স্বজন। এছাড়া জুলাই অভ্যুত্থানে 4 আগস্ট ফার্মগেট পুলিশের গুলিতে গোলাম নাফিস সহ 3 জনকে হত্যা মামলায় গ্রেপ্তার রমনা জোনের সাবেক এডিসি সচিন মল্লিককে 28 আগস্ট হাজিরের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ। পরবর্তী শুনানি 2 সেপ্টেম্বর। এর আগে সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে সাক্ষ্য গ্রহণ হবে। এর আগে গত 11 আগস্ট এই 3 মামলায় সাক্ষ্য দেন মামলার বাদী ও দুর্নীতি দমন কমিশনের 3 কর্মকর্তা। এ সময় তারা আদালতকে জানান, রাজুকের আবাসন নীতিমালার সব আইন ভঙ্গ করে পূর্বাচলে 30 কাঠা প্লট নেন শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল। তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতেই এই অনিয়মে সরকারি কর্মকর্তারা তাদের সহযোগিতা করেন বলে জানান সাক্ষীরা। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর মিরপুরে আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার কবির। শাহরিয়ার, কোথায় অবস্থান করছেন, কি দেখছেন সেখানকার সার্বিক পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি নাফিসা, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে যেমনটি জানাচ্ছিলাম খবরাখবর শিক্ষার্থীদের আন্দোলনের, এখন কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর টেকনিক্যাল মোড়ে BUHS অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেস যে ভবনটি রয়েছে সেই ভবনটির ভেতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে তাদের এই প্রতিষ্ঠানের ভেতরে। সকাল ঠিক 10:30টার দিকে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি পালন করেছিল। তাদের ক্যাম্পাসের যে অবৈধ যে জায়গাটি, সেই জায়গাটি পুনরুদ্ধার করে স্থায়ী ক্যাম্পাসের দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন কর্মসূচি তারা সকাল থেকে চালিয়ে যাচ্ছিল। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে 1996 সালের দিকে বাডাসের পক্ষ থেকে অর্থাৎ বাংলাদেশ ডায়াবেটিক্স কমিশনের পক্ষ থেকে কিন্তু
চিকিৎসা ক্ষেত্রে একটি সনদ প্রদানের জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করার কথা বলা হয়, কিন্তু সেই প্রতিষ্ঠানটির লক্ষ্যে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স প্রতিষ্ঠিত করা হয়। তবে জায়গাটি কিন্তু এই BUHS অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের নামে কিন্তু তখন তারা জায়গাটি করেনি। তো সেই প্রেক্ষিতে কিন্তু এখন নতুন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির পক্ষ থেকে তিনবার চিঠি এবং লাল তালিকাভুক্ত করে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে, এবং সেজন্য কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে এখন তাদের যে অস্তিত্ব সংকট রয়েছে, তাদের শিক্ষা পরিবেশ নিয়ে বেশ সংকটাপন্ন অবস্থা পার করছেন, এবং সেজন্যই কিন্তু আসলে শিক্ষার্থীরা প্রতিনিয়ত তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন এমনটি বলছেন। মূলত তাদের যে দাবি যে তাদের যে বিশ্ববিদ্যালয়ে যে স্থায়ী ক্যাম্পাস করার লক্ষ্য নিয়ে বা ক্যাম্পাস করার কথা বলে তাদেরকে প্রতিনিয়ত ভর্তি করা হচ্ছিল, শিক্ষার্থীদের আশ্বাস দেওয়া হচ্ছিল, সেই আশ্বাসটি পূরণের যে কথা বলা হয়েছিল সেই আশ্বাস পূরণের লক্ষ্য নিয়ে কিন্তু তারা আজকে কিন্তু দ্বিতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করেছে। এবং একটু আগে কথা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের সঙ্গে, তারা কিন্তু এই মুহূর্তে ভিসি সঙ্গে তারা আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন, এবং সেখান থেকে কোনো ধরনের যদি সমস্যা সমাধানের জন্য যদি কোনো ধরনের প্রস্তাব না আসে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আবারও নতুন করে তারা বেলা 4টার দিকে তাদের আন্দোলন কর্মসূচিতে আবারও নতুন করে যোগ দিবেন। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে বাডাসের সাথে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক এবং শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু তাদের সঙ্গে বৈঠক করার জন্য গিয়েছেন, এবং সেখান থেকে আসলে সর্বশেষ তথ্য আসলে আমরা সর্বশেষ তথ্য জানার পরে কিন্তু শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি আবারও 4টার দিকে নামবে কিনা সেটি আবারও আপনার মাধ্যমে জানাতে পারবো। নাফিসা। শাহরিয়ার, ধন্যবাদ আপনাকে। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়নার এক যাত্রীকে আটক করা হয়েছে। রবিবার গভীর রাতে এই যাত্রীকে আটক করা হয়। তার নাম MS কারেন পেতুলা স্টাফেল। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে জব্দ করা কোকেনের দাম প্রায় 130 কোটি টাকা। প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাতে অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন খবর আসে। সতর্ক অবস্থান নেন শুল্ক গোয়েন্দারা। উড়োজাহাজটি দিবাগত রাত 2:30টার দিকে বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক গোয়েন্দারা যাত্রীর পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করেন। কোকেন সহ পেতুলা স্টাফেলা নামের ওই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা প্রক্রিয়াধীন। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের 5 সদস্যের প্রতিনিধি দল। সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে 5 সদস্যের দলটি সাদা পাথর এলাকায় যান। এ সময় তারা স্থানীয় লোকজন, ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় করেন। এর আগে প্রথমে রেলওয়ে বাংকার এলাকার পরিদর্শন করেন তারা। গত 20 আগস্ট মন্ত্রী পরিষদ বিভাগের তদন্ত কমিটি গঠিত হয়। তদন্ত কমিটি আগামী 10 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে। এদিকে এই পর্যন্ত লুট হওয়া 25 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। পর্যায়ক্রমে উদ্ধারকৃত পাথরগুলো সাদা পাথর পর্যটন স্পটে প্রতিস্থাপন করা হবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সিলেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্থ। তার কাছ থেকে জানবো সেখানকার এখনকার খবর। নাজাত, মন্ত্রী পরিষদ বিভাগের পরিদর্শন এবং পাথর উদ্ধারের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? কেমন দেখছেন সেখানের পরিস্থিতি, জানাবেন। মূলত আজকে মন্ত্রী পরিষদের যে 5 সদস্যের টিম ছিল সেটি সকালের দিকে আসলে ভোলাগঞ্জ সাদা পাথর যে মূল স্পট ছিল সেটি পরিদর্শন করেছেন। তারা আসলে গণমাধ্যমের সাথে কোনো কথা বলেনি। তারা যেটি বলেছেন, তারা আজকে এসেছেন এবং স্পটগুলো পরিদর্শন করছেন এবং স্পটের যারা আশেপাশে আছেন পর্যটন সংশ্লিষ্ট এবং যারা পর্যটনের নৌকার ঘাটে কাজ করেন তাদের সাথে কথা বলবেন, এবং সেই হিসাবে তারা যদি কালকেও থাকবেন, কালকেও কিন্তু তারা সেই স্পট পরিদর্শন করার কথা রয়েছে। আমি আছি এখন সাদা পাথর যে ঘাট রয়েছে সেই ঘাটে। আমি দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু সাদা পাথরের যে পাথরগুলো লুট হয়েছিল সেই লুট হওয়া পাথরগুলো এখন কিন্তু বিভিন্নভাবে এখানে আসছে এবং সেখান থেকে নৌকায় করে আবার মেইন স্পটে নেওয়ার যে কর্মযোগ্য সেটি আসলে চলছে। আমি একটি বিষয় জানিয়ে রাখি, এখন পর্যন্ত কিন্তু সাদা পাথর থেকে যে লুট হওয়া পাথর সেটি আসলে 25 লাখ ঘনফুটের মতো পাথর উদ্ধার করা হয়েছে এবং এখন পর্যন্ত 6 লাখ ঘনফুটের মতো পাথর জব্দ করা হয়েছে এবং এখন যে জায়গাটি দেখছেন সেখানে আসলে 7 লাখ ঘনফুটের মতো পাথর রয়েছে, এমনটি কিন্তু প্রশাসনের কর্মকর্তারা আমাদের বলেছেন। কিছুক্ষণ পর কিন্তু এই জায়গাটিতে আসলে জেলা প্রশাসক যে নবনিযুক্ত জেলা প্রশাসক সেখানে আসবেন এবং সাদা পাথর পরিদর্শন করার কথাও রয়েছে, তা এমনটি তিনি বলেছেন। সব মিলে বলা যায় কিন্তু মন্ত্রী পরিষদের যে সদস্য রয়েছেন তারা কিন্তু আজকে এসেছেন এবং অফিসিয়ালি কোনো কথা না বললেও তারা কিন্তু তাদেরকে 10 দিনের মধ্যে যে তদন্ত প্রতিবেদন
সেটি জমা দিতে বলা হয়েছে এবং তারা আমরা যতটুকু জানি 20 তারিখ যে মন্ত্রিপরিষদের কমিটি সেটি আসলে গঠন করা হয়েছিল এবং সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করছেন এমনটি কিন্তু আমরা জেনেছি। একটি বিষয় হচ্ছে প্রশাসন কিন্তু এই সাদা পাথর লুটের পরে নড়ে চড়ে বসেছে। তারা কিন্তু বেশ কিছু যে কর্মতৎপরতার কথা বলেছে, তারা সাদা পাথর সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় আনার একটা কথা বলেছেন এবং সাদা পাথর স্পটে যাতে নির্বিঘ্নে পর্যটকরা আসতে পারেন সেজন্য তারা সেখানে টুরিস্ট পুলিশের একটা ক্যাম্প করার কথাও বলেছেন, এমনটি কিন্তু আমরা শুনেছি। একটি বিষয় হচ্ছে শুধু সিলেটের সাদা পাথর এলাকার কথা না, প্রশাসন কিন্তু এখন সিলেটের অন্যান্য যে স্পটগুলো রয়েছে জাফলং, বিছনাখান্দির মতো যে সীমান্তবর্তী স্পট রয়েছে সেই স্পটে কিন্তু একটু নজর দিয়েছে পাথর লুটের ঘটনার। তারা যে তৎপরতা না চালাতে পারে দুর্বৃত্তরা, সেই হিসাবে কিন্তু তারা কাজ করছেন। একই সাথে বিজিবির সদস্যরাও কিন্তু বেশ তৎপরতা দেখাচ্ছেন, তারা এমনটি বলছেন এবং তারা গতকালকেও কিন্তু বেশ কিছু জায়গায় গিয়েছেন এবং কয়েকদিন আগে সিলেটের উৎমাছড়া পর্যটন কেন্দ্র রয়েছে, সেই পর্যটন কেন্দ্র কিন্তু তারা পাথর জব্দ করেছেন এমনটি কিন্তু তারা বলেছেন। সব মিলিয়ে বলা যায় হচ্ছে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো তো এখনো ভোলাগঞ্জ সাদা পাথর কিন্তু এখন স্বরূপে ফিরছে না, কিন্তু তারা কিন্তু চেষ্টা করছেন যতটুকু আগের রূপে ফেরানো যায়, আগের রূপে যে ফেরানোর চেষ্টা সেটি কিন্তু করছেন তারা। কিন্তু পরিবেশ কর্মীরা যেটি বলছেন এখন পর্যন্ত কিন্তু যত পাথর ওঠে সবগুলো পাথর কিন্তু উদ্ধার করা যায়নি এবং তারা যে তৎপরতা চালাচ্ছেন এবং প্রতিস্থাপনের যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু বলছেন পরিবেশ যেহেতু যে প্রকৃতি কিন্তু তার নিজস্ব ভাবে তৈরি হয়েছে সেই প্রকৃতি কিন্তু কিছুটা হলেও বাধা পড়বে এবং সাদা পাথর যে স্বরূপে ফিরতে বেশ কিছু সময় লাগবে এমনটি কিন্তু। নাজাত, ধন্যবাদ আপনাকে। ব্যবসায়ীদের বিরোধিতার কারণেই শেষ পর্যন্ত ভ্যাটের ল্যাংড়া খোরা আইন হয়েছে। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ক গোল টেবিল আলোচনায় এই কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, ভ্যাটের একক রেট হবার কোনো বিকল্প নেই। রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। সামগ্রিক কর ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআরের চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের যদি সিঙ্গেল রেটের ভিএটি হতো আর সিম্পলি যদি বলা হতো এই যে কত কত ফর্ম আমরা আবিষ্কার করলাম, অত 0.3, অত 0.2, অত 0.9, এগুলো আদৌ কোনো দরকার আছে কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। এবং আপনারাই বলেছেন যে আপনাদের অনেক রকমের কাগজপত্র দিতে হয়, প্রিপারেশন অনেক সময় লাগে এবং প্রচুর খরচপাতি হয়। আমরা কিন্তু ইন্ট্রোডিউস করেছি যে যারা ইলেকট্রনিক্যালি ডাটা মেনটেন করেন, যাদের নিজস্ব সিস্টেমে ইআরপি আছে, আমরা বলেছি আপনার ইআরপি থেকে আপনি 1 ক্লিকে ভ্যাট রিটার্ন তৈরি করে ফেলতে পারবেন, কিছু লাগবে না। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক সহ যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম সিএনজেএফ কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান। তারা বলেন, সংঘবদ্ধ প্রতারক চক্র বিএসইসি, ডিএসই ও সিএসই লোগো ও ঠিকানা ব্যবহার করে পুঁজি বাজারে বিনিয়োগের নামে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এমন অবস্থায় প্রতারক চক্রের কারণে শেয়ার বাজারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আর এজন্য পুঁজি বাজারে বিনিয়োগকারী সহ সবাইকে সচেতন হবার পরামর্শ দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। সমস্ত প্রতারক চক্রের দ্বারা কোনোভাবে প্রতারিত না হয়, তারা যেন সচেতন থাকে এবং এই বিষয়ে যদি আমাদের বিনিয়োগকারীদেরকে কেউ রিচ করে, তারা যেন কোথাও কোনো বিনিয়োগের আগে আমাদের ডিএসি, বিএসইসি, সিএসসি, আমাদের ব্রোকার কমিউনিটি যারা আছেন তাদের কাছে যাতে বিষয়টা সত্যতা যাচাই করে এই বিষয়ে টাকা বিনিয়োগ করেন বা তাদের সাথে সম্পর্কিত হন। আন্তর্জাতিক প্রসঙ্গ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি শিগগিরই আলোচনায় না বসলে পরিণতি ভালো হবে না। সোমবার হোয়াইট হাউসে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র
ওয়াশিংটন শুধু সহায়ক হিসেবে থাকবে। এদিকে ইউক্রেনের ড্রোন ঘাঁটিতে বড় ধরনের হামলার দাবি করেছে রাশিয়া, আর অন্যদিকে ইউক্রেনও বহু রুশ সামরিক সরঞ্জাম ধ্বংসের পাল্টা দাবি জানিয়েছে। এরই মধ্যে রাশিয়ার শান্তি প্রস্তাবকে সত্যিকারের ছাড় নয় বলে প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। ফিলিস্তিনের গাজায় নিরাপদ আশ্রয়স্থল বলতে আর কিছুই বাকি নেই। সোমবার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন 6 সাংবাদিক সহ অন্তত 21 জন। এমন রক্তপাতে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। জাতিসংঘ, ফ্রান্স ও তুরস্ক তীব্র ক্ষোভ জানিয়েছে। আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলকে দুঃখজনক ভুল বললেও অসন্তোষ জানিয়ে যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনার পরপরই বিশ্ব জুড়ে ওঠে নিন্দার ঝড়। তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের এই হামলাকে খলনায়কোচিত আখ্যা দিয়েছেন। অসহনীয় বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আন্তর্জাতিক চাপের মুখে ঘটনাটিকে দুঃখজনক ভুল বলে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মধ্যেই জিম্মি মুক্তি নিয়ে একটি চুক্তির বল নেতানিয়াহুর কোর্টে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। হামলার বিষয়ে স্বচ্ছ তদন্তের আশ্বাসও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে এই ঘটনায় মোটেও খুশি নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধের একটি চূড়ান্ত সমাপ্তি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।